আসসালামু আলাইকুম। মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। পুরনো রাস্তায় হাঁটতে চায় না নতুন প্রজন্ম উল্লেখ করে জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনই তার প্রমাণ। সকালে কিশোরগঞ্জের কটিয়াদি কলেজ মাঠে আয়োজিত জনসভায় জামায়াত আমির বলেন, যারাই আগামীতে নির্বাচিত হবেন তাদেরকে অভিনন্দন জানাবে জামায়াত ইসলামী। তবে কোনো দুর্বৃত্তকে এবার ভোট চুরির সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। জামায়াত ক্ষমতায় গেলে পাচারকৃত টাকা ফিরিয়ে এনে ন্যায্যতার ভিত্তিতে দেশ গড়ে তোলা হবে। বিএনপির চেয়ারম্যানকে মুক্ত ডায়ালগের আহ্বান জানিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, জামায়াত দলীয় সরকারের বিজয় চায় না, 18 কোটি মানুষের বিজয় চায়। আগামীতে জামায়াত ক্ষমতায় আসলে যুবকদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলারও অঙ্গীকার ব্যক্ত করেন জামায়াত আমির। আমাদের ছেলে মেয়েদের মা বোনদের হাত দিয়েছিল, সেই দিনই বাংলাদেশে আগুনের শীর্ষ পদ তারা অলঙ্কৃত করেছেন। 11 দলের সম্মানিত নেতৃবৃন্দ, আমরা পরিষ্কার বলেছি, আসেন আগামী দিনে কে কি করব আমরা সামনাসামনি ডায়ালগ করি, জাতির সামনে হাজির হয়ে যাই, খোলা ময়দানে জাতি আমাদেরকে প্রশ্ন করুক, আমরাও জবাব দেই, আপনারাও জবাব দেন, আর সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা জাতির উপর ছেড়ে দেন। চলে বলে কৌশলে যে কোনোভাবে আমাকে জিততে হবে এই ধারণা থেকে বের হয়ে আসেন। ওই পুরানা স্লোগান থেকে বের হয়ে আসেন, আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, এই দিন শেষ। 24-এর যুবকেরা ঘুমিয়ে পড়েনি, জাগিয়ে আছে। তার ভোটের পাহারাদারি সে করবে, সাথে সাথে বাকি সকলের ভোটের পাহারাদারি করবে। কোন দুর্বৃত্ত এখন আর কারো ভোটে হাত দিতে পারবে না ইনশাআল্লাহ। আমরা প্রশাসনকে বলবো, আপনারা দক্ষতা এবং নিরপেক্ষতার সাথে, সততা এবং সাহসিকতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন নির্বাচনকে সামনে রেখে। ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আইয়ুব আলী। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আইয়ুব, জামায়াতের আমির ঠিক কখন আসবেন আর জনসভা স্থলের এই মুহূর্তে কি দেখতে পাচ্ছেন পরিস্থিতি জানাবেন। আপনি ঠিকই বলেছেন। আজ 12টার পরে, আমি এখন সার্কিট হাউস মাঠে আছি, আজ 12টার পরে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আমার পিছনে যে মঞ্চটি দেখতে পাচ্ছেন, এই মঞ্চে উনি আসবেন এবং এই মঞ্চে উনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। তো নেতৃবৃন্দ আমাকে যেটা বলেছেন যে তাদের আজকের এই জনসমাবেশের মাধ্যমে তারা ময়মনসিংহে তাদের 11টি আসনের মধ্যে 5টি আসন জামাত ইসলাম নিজেরা রেখে 6টি আসন অন্যদের জন্য জোটের জন্য ছেড়ে দিয়েছে। তো তাদের বক্তব্য হচ্ছে যে আজকে জামাতের আমির এখানে যে বক্তব্য দিবেন, এই বক্তব্যের উপর নির্ভর করবে ভোটের গতিবিধি এবং এই তার বক্তব্যের পরে মানুষের মধ্যে একটা ইতিবাচক প্রভাব পড়বে। আমাদের এই মাঠে কিন্তু বিপুল সংখ্যক নারী কর্মী, তাদের নারী কর্মীর উপস্থিতি আমরা দেখতে পেয়েছি এবং তারা মিছিল করে এখানে এই খরতাপ রোদ্দুর উপেক্ষা করে তারা জনসমাবেশে বসে তারা তাদের নেতার বক্তব্য শোনার জন্য উন্মুখে আছেন। এবং এখানে একটা কথা বলে রাখি যে ময়মনসিংহে 11টি আসনের মধ্যে 5টি আসন জামাত নিজেদের জন্য রেখে 6টি আসন জোটের জন্য ছেড়ে দিয়েছে। তো তাদের জামাতের আশা, দলটির আশা যে এই জোটের নিজস্ব 5টি আসন ছাড়াও জোটের যে আরো 6টি আসন আছে, এই 6টি আসনে তারা হয়তো বিপুল ভোটে তারা তাদের প্রার্থীকে বিজয়ী করে আনতে পারবেন, এরকম তারা বলেছেন। তারা এখানে নেতৃবৃন্দ বলেছেন যে আজকের এই মাঠে গতানুগতিক কোনো রাজনৈতিক বক্তব্য জামায়াতের আমির দিবেন না। উনি এমন একটা বার্তা দিবেন মানুষের মাঝে যাতে করে মানুষ ভোটের দিন সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে উদ্বুদ্ধ হন। মালিহা, জানছিলাম জামায়াতের আমিরের জনসভার খবর। দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটলেও তা দমনে সরকার কার্যকর উদ্যোগ নিচ্ছে, এই কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় এবারের জাতীয় নির্বাচন হবে আরও বেশি সুষ্ঠু ও গ্রহণযোগ্য। রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দফতরে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় সাধারণ মানুষকে সরকারের উপর আস্থা রাখতে হবে।
5 আগস্টের পর দেশের সব অস্ত্র উদ্ধার এখনও সম্ভব না হলেও তা আসন্ন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে আশ্বস্ত করেন তিনি। উপকূলীয় নির্বাচনী এলাকাগুলোতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সরাসরি দায়িত্ব পালন করবে 100 প্লাটুন বাংলাদেশ। দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোস্টগার্ড সদস্যদের অবহেলা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সংঘাত হচ্ছে নিজেদের ভিতরে হয়েছে, অনেক যেমন আপনাকে নিজের ভিতরে মারামারি শুরু করে দিলেন। এটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী অনেক সময় কন্ট্রোল করা ডিফিকাল্ট। যেহেতু ধরুন আমরা এখানে দাঁড়াই রয়েছি, আপনারা এখানে মারামারি শুরু করে দিলেন, আমি গিয়ে যাইতে যাইতে তো সময় শেষ হয়ে যায়। এরকম হচ্ছে যে দুই একটাতে হচ্ছে না তা না, বাট অন্যান্য যে কোনো বারের তুলনায় এখনকার পরিস্থিতি অনেক ভালো। সব দিক দিয়ে আপনার সবাই মোটামুটি কিন্তু এখন নির্বাচনমুখী। এখন আপনারা যদি আপনাদের আগের নির্বাচনগুলি দেখেন, ওর সাথে যদি তুলনা করেন, আমি বলবো যে এখন পরিস্থিতি আল্লাহ দিলে আগের থেকে অনেক ভালো। নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। 17 বছর পর নির্দ্বিধায় ভোট দিতে পারবে এই আনন্দে উচ্ছ্বসিত নোয়াখালীর 6টি আসনের ভোটাররা। 12 ফেব্রুয়ারি শান্তিপূর্ণ নির্বাচনের আশা তাদের। 6টি আসনের মধ্যে 4টিতে ধানের শীষের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে দাঁড়িপাল্লা আর 2টিতে শাপলাকলির সাথে। নোয়াখালী থেকে মোহাম্মদ মাসুদ পারভেজের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী জেলার 28,67,641 জন ভোটাধিকার প্রয়োগ করবে। এর মধ্যে নারী ভোটার 13,70,979 জন। জেলার 6টি আসনে বিএনপি, জামাতে ইসলামী, এনসিপি ও জাতীয় পার্টি সহ 57 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দীর্ঘ 17 বছর পর ভোট দিতে পারবে এই আশায় বুক বেঁধে আছে ভোটাররা। আমরা চাই আমাদের এই অঞ্চল থেকে যিনি নির্বাচিত হোক না কেন, তিনি আমাদের কথা বলবেন, জনগণের কথা বলবেন, দুর্ভোগের কথা বলবেন। আশাবাদী যে আমরা ইনশাআল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি আমরা সুস্থভাবে ভোট দিতে পারবো। নোয়াখালীর 4টি আসনে বিএনপির সাবেক 4 জন সংসদ সদস্য ও বাকি 2টিতে নতুন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 16 বছর 17 বছর আন্দোলন সংগ্রাম করে এমন একটি নির্বাচন 12 তারিখে অনুষ্ঠিত হবে, যেটা এক মাথা এক ভোট দিয়ে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন তারেক রহমান ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী। রাজনীতির বাইরেও কোটি কোটি মানুষ আছে, তারাও হচ্ছে একটা সৃষ্টিশীল দেশ চায়। তো আমি আশা করি নির্বাচনের মাধ্যমে সৃষ্টিশীলতা আনবে। রাজনৈতিক সমস্যা থাকবে, সংকট থাকবে, সমাধান হবে ইনশাআল্লাহ। এবারের নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী 11 দলীয় জোটের প্রার্থীরা। আগামী 12 ফেব্রুয়ারি নোয়াখালী 3 বেগমগঞ্জ আসনে দাঁড়িপাল্লা মার্কা আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ। যত অস্ত্র রয়েছে অস্ত্রগুলো উদ্ধার করতে হবে, সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করতে হবে, সেটা যেই দলেরই হোক। সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করা এবং অস্ত্র উদ্ধার করলে হাতিয়ারে সুষ্ঠু নির্বাচন সম্ভব না হয়, এটা আজ মুখের বুলি হয়ে থাকবে। আসন্ন নির্বাচনে সেনাবাহিনী ও বিজিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকায় জেলায় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটবে না, এমনই আশা জেলাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে সম্পাদিত চুক্তি বাতিলের দাবিতে আজ থেকে 24 ঘন্টার কর্মবিরতি শুরু হয়েছে। এর আগে 3 দিন 8 ঘন্টা করে কর্মবিরতি পালন করে আসছিল শ্রমিক কর্মচারীরা। গত শনিবার থেকে দফায় দফায় কর্মবিরতি চলছে চট্টগ্রাম বন্দরে। এতে সমর্থন দিয়ে যাচ্ছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। পরিস্থিতির শিকার তৈরি পোশাক শিল্প মালিকরা গভীর উদ্বেগ প্রকাশ করে আমদানি রপ্তানি ব্যাহত হচ্ছে জানিয়ে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষকে। বর্তমান কর্মসূচিতে অনড় শ্রমিকদের অভিযোগ, বন্দরের নিজস্ব অর্থায়নে তৈরি স্বয়ংসম্পূর্ণ এনসিটি একটি লাভজনক টার্মিনাল হওয়ার পরও বিদেশি কোম্পানিকে পরিচালনার জন্য ছেড়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হক হায়দরি। হায়দরি, আজ থেকে তো বন্দরে 24 ঘন্টা কর্মবিরতি চলছে, তো পণ্য উঠানামার কি অবস্থা দেখছেন জানাবেন।
হ্যালো, হ্যাঁ মালিহা, আমি আছি এখন চট্টগ্রাম বন্দরের যে কয়েকটি প্রবেশ পথ আছে আর সেগুলোর অন্যতম একটি হচ্ছে যে যেখানে একটা অবরোধ চলছে। অবরোধটা চলছে এই জন্য যে শ্রমিক কর্মচারীরা যে কর্মবিরতি পালন করছে তার সাথে সংহতি জানিয়ে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এখানে একটি অবরোধ দেখেছে আজকে এবং অবরোধ কর্মসূচি চলছে। এর ফলে যে পরিস্থিতি হলো গত 3 দিন ধরে যে কর্মবিরতির ফলে চট্টগ্রাম বন্দরে প্রায় অচল অবস্থা সৃষ্টি হয়েছে। এতে আমদানি রপ্তানি বাণিজ্যে ব্যাপকভাবে বিরূপ প্রভাব পড়ছে। ইতিমধ্যে গতকালে বিজিএম এর নেতারা জানিয়েছেন যে তাদের যে তৈরি পোশাক তৈরির জন্য যে কাঁচামাল তারা আমদানি করেন এবং তৈরি করে আবার যেটা রপ্তানি করেন সেটা ব্যাপকভাবে তারা ক্ষতির মুখে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এর জন্য এটি অবিলম্বে এই অচল অবস্থা নিরসন করার জন্য বন্দর কর্তৃপক্ষের কাছে তারা একটা চিঠি দিয়েছেন। এছাড়াও যে চট্টগ্রামে এই মুহূর্তে চট্টগ্রাম বন্দর অচল অবস্থাটা যদি কেটে না ওঠে তাহলে একটা সাধারণ বাজারে একটু ভোগ্যপণ্যের বাজারেও একটা বিরূপ প্রভাব পড়বে। কারণ রমজানের আগে বেশিরভাগ ভোগ্যপণ্য আনার এই সময়টাই যে এই ধরনের কর্মবিরতি সকল ধরনের আমদানি রপ্তানি পণ্য স্থবির হয়ে পড়েছে, যে কারণে এই ব্যবসায়ীরা বলছেন যে কর্মবিরতি অবিলম্বে নিরসন করা দরকার এবং বন্দর কর্তৃপক্ষ শ্রমিক কর্মচারীদের সাথে বসে একটা মীমাংসায় আসা এখন সময়ের দাবি বলে তারা মনে করছেন। মালিহা, জানছিলাম বন্দরের খবর। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।